21 দিনের মাথায় দিল্লি যন্তর মন্তর থেকে অনশনরত সোনাম ওয়াংচুককে সরালো পুলিশ। যন্তর মন্তর থেকে দিল্লি পুলিশ সোনাম ওয়াংচুককে নিয়ে গেল হাসপাতালে। সত্যি এই সব দেখার পর আমার বলতে লজ্জা লাগে যে আমি একজন ভারতবাসী, আর সেই দেশটাকে চালায় মোদি নামে একজন ডিক্টেটর, একজন মহান সায়েন্টিস্ট যিনি দেশের স্টুডেন্টদের জন্য হাঙ্গার স্ট্রাইকে বসেছেন, আর তাকে এরকম করে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছেন। ছি মোদিজি, ছি, আপনার এখনই পদত্যাগ করা উচিত। কিন্তু ভাই, আন্দোলনটা তো আমাদের স্টুডেন্ট আন্দোলন ছিল, এখানে শিক্ষামন্ত্রীর ইস্তফাটাই ছিল তো আমাদের মূল দাবি। সে তুই যাই বল ভাই, বিজেপিকে আনাটা কিন্তু ঠিক হয়নি। তো তাহলে ভোটটা কাকে দিতিস? সে যাই হয়ে যাক, বিজেপিকে আনাটা কিন্তু ঠিক হয়নি। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি সোনম ওয়াংচুক আর এই আরসোলাদের যে প্রোটেস্ট চলছে সেটা নিয়ে। ভিডিওটা পুরো দেখো, আশা করি ভিডিওটা পুরো দেখার পর তুমি বুঝতে পারবে যে তুমি কত বড় সোশ্যাল মিডিয়া ট্র্যাপে ফেসে আছো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। তো সিজেপি পার্টির প্রোটেস্ট কেন শুরু হয়েছিল এটা আশা করি অনেকেই জানো, আর বিস্তারিত আলোচনায় আমি যাচ্ছি না। এই প্রোটেস্ট শুরু হওয়ার পেছনে যে মূল দাবিগুলো ছিল তার মধ্যে দুটো দাবি সবচেয়ে প্রখর ছিল, সেটা হচ্ছে যে নিট পেপার লিকের সঠিক বিচার হওয়া এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। এবং এই প্রোটেস্টের শুরুতে আরো একটা কথা বলা হয়েছিল যে এই প্রোটেস্টটা হবে সম্পূর্ণ অরাজনৈতিক, এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে অ্যালাউ করাই হবে না। बस ये कि हम इस प्लेटफॉर्म को पॉलिटिकल प्लेटफॉर्म नहीं बना सकते। কথাগুলো শুনে কি ভালোটাই না লাগছে বলো? এতক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল, এটা কারোর মেনে নিতে কোনো অসুবিধা হয়নি। ভুল যেটা সেটা ভুল, সেটা যে সরকারের আন্ডারেই হোক না কেন। তো যেহেতু এগুলো নিয়ে কারোর সমস্যা ছিল না, তাই প্রোটেস্ট ভালোই চলছিল। ভালো বলাটা ভুল হবে, ফ্লপ ভাবেই চলছিল। এবার আসল প্রবলেমটা কখন শুরু হতে থাকে জানো? যখন এই প্রোটেস্টটা আস্তে আস্তে রাজনৈতিক দিকে টার্ন নিতে শুরু করে। যখন এই প্রোটেস্ট শুরু হয়েছিল তখন বলা হয়েছিল যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে এই জায়গায় স্থান দেওয়া হবে না। কিন্তু তাহলে এগুলো কি? এ হচ্ছে আফজল গুরুকে সাপোর্ট করার জন্য যে এসএফআই পার্টি 2016-তে জেএনইউতে প্রোটেস্ট করেছিল, ফোনে সিজেপি কে সাপোর্ট করছে। এ হচ্ছে কানাইয়া কুমার, এক্স প্রেসিডেন্ট অফ এআইএসএফ। এর প্রেসিডেন্ট যখন ছিল তখনই জেএনইউতে অ্যান্টি ইন্ডিয়ান স্লোগান শুরু হয়। ইনি হচ্ছেন অরুন্ধতী রয়, যার কাছে কাশ্মীর তো ইন্ডিয়ার অংশই নয়। এনাকে তো আশা করি এতদিনে আপনারা জেনেই গেছেন। এনার আসল কাজ হচ্ছে যে হিন্দু ধর্মকে টার্গেট করে সেগুলোকে স্ট্যান্ড আপ কমেডির জোক বলে চালিয়ে দেওয়া। ইনি হচ্ছেন সৌরভ দাস, ইনি হচ্ছেন সিজেপির স্পোক্স পার্সন এবং উমর খালিদের ভক্ত। সেই উমর খালিদ যার মেন উদ্দেশ্য হচ্ছে ভারত তেরে টুকরে হোঙ্গে। ইনি হচ্ছেন উমর খালিদের বাবা, যিনি সিজেপিকে সাপোর্ট করতে যন্তর মন্তরে অলরেডি পৌঁছে গেছে। তো এই প্রোটেস্ট হচ্ছে খুবই অরাজনৈতিক একটা প্রোটেস্ট এবং এই প্রোটেস্টে জয় শ্রীরাম বলা ব্যান আছে। এই হচ্ছে সেই লোক যে সিজেপি প্রোটেস্টে সবাইকে ফ্রিতে খাবার দিচ্ছে, যার সেবাই মূল ধর্ম। কিন্তু রিয়েলিটি হচ্ছে ইনি তাহির হোসেনের সাপোর্টার, আর এর মেন উদ্দেশ্য হচ্ছে সিজেপি পার্টিকে ক্ষমতায় এলে এর ভাইকে ছাড়িয়ে নেওয়া। এবার জাস্ট এটা শোনো। अभिजीत दीपके की परमिशन से उनके हाथों में सीधा सौंपे जाएंगे ये पैसे मेरी तरफ से, तो मेरे को उनसे कांटेक्ट करा देना। এবার ঠান্ডা মাথায় ভাবো কোথাকার টাকা কোথায় কোথায় প্ল্যান করা হচ্ছে এবং কারা সেগুলোকে ইউজ করছে, এবং তারা যদি ক্ষমতায় আসে তাদের উদ্দেশ্য কি হতে পারে। কিন্তু সোনম স্যার খুব ভালো লোক, ভালো লোক, কিন্তু মাঝে মাঝে এই সব বলে বসে। जब चीन घुस आता है तो लद्दाख के लोग जान देकर रोकते हैं, मगर अब अगर भारत सरकार हमारे लिए कुछ नहीं कर रहा है तो अगली बार वो आए तो हम उनको रास्ता दिखाएंगे, हम रोकेंगे नहीं, हम जान क्यों दे। যাই হোক, এনার ব্যাপারে পরে আসছি। আগে আসি কাল থেকে যেটা নিয়ে ইন্টারনেট পুরো সরগরম হয়ে আছে। যেখানেই যাচ্ছি শুধু একটাই ব্যাপার, দিল্লি পুলিশ সোনম স্যারকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল। দিল্লি পুলিশ সোনম স্যারকে কিডন্যাপ করে নিয়ে চলে গেল। गाली गलौज करके घसीट कर लेकर जाते हैं यहाँ से। मैं विदेश से अपने देश वापस आया था, मैं कोई क्रिमिनल हूँ? मेरे को इन लोगों ने सड़कों पर घसीटा, मेरे को सड़कों पर मारा। ये किस का रवैया? ये गुंडे हैं, ये पुलिस में, ये आरएसएस के गुंडे हैं। এরা দিল্লি পুলিশ নয়, এরা হচ্ছে আরএসএস এর গুন্ডা। মানে ভাবা যায়। কিন্তু আসল ঘটনা হচ্ছে যে এই সমস্ত ঘটনা ঘটেইছে এই আরসোলাদের লিডারের জন্য। এই যখন দেখছে যে সরকার তাদের এই প্রোপাগান্ডা প্রোটেস্টে কোনো সাড়াই দিচ্ছে না, তখন এই একটা টুইট করে এবং সেই টুইটে লেখে যে সোনম ওয়াংচুকের উপর কারা যেন হামলা করেছে, আর এই কারণের জন্য সোনম ওয়াংচুক স্যারের মেডিকেল চেক আপ করার খুব দরকার ছিল। এবং দিল্লি পুলিশ যেটা করেছে সেটা সম্পূর্ণ কোর্টের অর্ডারে করেছে। এবার প্রশ্ন হচ্ছে যে যখন সোনম স্যারকে ওখান থেকে নিয়ে যাওয়া হলো তখন এই আরসোলাদের লিডার, তাদের স্পোক্স পার্সন এরা ছিল কোথায়? আসল ঘটনা হচ্ছে এরা ওখানে থাকেই না, এরা শুধুমাত্র ক্যামেরা এলে তাদের সামনে আসে, ফটো তোলে, ভিডিওতে বাইট দেয় এবং চলে যায়।
এরা অন্যের পয়সায় 5 স্টার হোটেলে এসিতে হাওয়া খেতে খেতে ঘুমায় এবং ইচ্ছা মতো যখন খুশি আসে এবং সোনম স্যার ওখানে একাই পড়ে থাকে। আর এই জিনিসটা সামনে এনেছেন দিল্লি পুলিশেরই একজন অফিসার শিবানী চৌধুরী, যাকে নাকি সোনম স্যারই ফোন করে বলেছে যে তার মেডিকেল অ্যাটেনশন দরকার। কিছুদিন ধরে তিনি এটা নাকি লক্ষ্য করেছেন যে তার আশেপাশে কেউ থাকছে না, সবাই যে যার মতো করে এদিক ওদিক হয়ে যাচ্ছে এবং সোনম স্যার একা পড়ে থাকছেন এবং তারা 5 স্টার হোটেলে রাত কাটিয়ে এখানে ইচ্ছা মতো আসছে। এবার আসি সোনম ওয়াংচুকের কথায়, যাকে পুরো দেশ রিয়েল হিরো বানিয়ে বসে আছে, যার চরিত্রতে ইন্সপায়ার হয়ে আমির খানের ফিল্ম 3 ইডিয়ট তৈরি হয়েছিল, যার নামে নাকি 400 পেটেন্ট আছে। আরে ভাই, ওই সিনেমার ডিরেক্টর নিজে বলেছে যে এই যে চরিত্রটা ফুংসুক বাংলুর যে চরিত্রটা 3 ইডিয়ট সিনেমায় আমরা দেখেছিলাম, ওখানে কিন্তু সোনম ওয়াংচুকের চরিত্রকে ইন্সপায়ার করে তৈরি করা হয়নি। আর সিনেমাতে যে চরিত্রটা দেখানো হয়েছে ফুংসুক বাংলুর, সে ছিল একটা গরিব ফ্যামিলির ছেলে। এই যে সোনম ওয়াংচুক, এ কোনো গরিব ফ্যামিলির ছেলে ছিল না ভাই, এর বাবা ছিল প্রাক্তন এমএলএ, তা আবার কংগ্রেস থেকে জিতে। আর ভাই এ কোনো সায়েন্টিস্ট নয়, এর নামে কোনো পেটেন্ট নেই। যে সমস্ত জিনিসগুলোর ক্রেডিটে নিতে থাকে সেগুলো আলাদাভাবে অনেক বছর আগে একজন আবিষ্কার করে গেছেন, যাকে সরকার পদ্মশ্রী অ্যাওয়ার্ড পর্যন্ত দিয়েছে। যে লোকটা আজ স্টুডেন্ট প্রোটেস্টে বসে হিরো সাজছে, তার একটা নিজস্ব ইনস্টিটিউট লাদাখে আছে HIAL নামে, যেটা থেকে হাজার হাজার ছাত্রছাত্রীরা ডিগ্রি অর্জন করার পর দেখে যে তাদের ডিগ্রিটার কোনো দামই নেই, কারণ এই HIAL ইনস্টিটিউট না AICTE অ্যাপ্রুভ না UGC অ্যাপ্রুভ। তার মানে ভাবো, হাজার হাজার ছাত্রছাত্রীদের ফিউচার স্পয়েল করে দেওয়া লোকটা আজ স্টুডেন্ট প্রোটেস্টে বসেছে, মানে ভাবা যায়। যখন এ তার প্রজেক্টের কথা সরকারকে জানায়, তৎকালীন ভারত সরকার একে এর প্রজেক্টের জন্য কোটি টাকার ফান্ডস এবং জমি দিয়েছিল। সেই জমির হিসাব আজ পর্যন্ত সরকার পায়নি। যখন 370 হাঁটানো হয় তখন উনি খুব দুঃখী ছিলেন। এনার যে এনজিও আছে FCR এ বিল আসার পর যখন বাইরে থেকে ফান্ডিং আসা বন্ধ হয়ে যায়, তখন ইনি অনশনে বসতে শুরু করেন। একে নিয়ে যদি ভিডিও বানাতে বসি না, একটা 3 ঘন্টার ফিল্ম হয়ে যাবে, তাও সেই ভিডিওটা শেষ হবে না মনে হয়। না মানে আমার ভাবতে অবাক লাগছে, একটা পুরো জেনারেশন অ্যালগোরিদম এডিক্টেড বুলশিট হয়ে বসে আছে। না মানে তোমাদের ব্রেন ওয়াশ করা কি খুবই সহজ? একটা জিনিস তোমরা ভেবে দেখেছো, একটা এমনি সাধারণ মানুষ যদি সরকারের এগেনস্টে কোনো কথা বলে, সেটা এত তাড়াতাড়ি ভাইরাল হয় না। সরকার তো কোনো না কোনো ভাবে সেটাকে দাবানোর চেষ্টা করবে। তোমরা শুনলে অবাক হয়ে যাবে, 1500 থেকে 2000 কোটি টাকার পিআর শুধু চালানো হয়েছে। আর এই পেড পিআর এর ফান্ডিং কোথা থেকে আসে সেটা ভাই আমি জানি না। দাঁড়াও, কমেন্ট বক্সে অন্ধভক্ত লেখার আগে কিছু প্রমাণ দিয়ে যায়, সেটা দেখো। এই দেখো, ভুবন বামের যে ইউটিউব চ্যানেল, সেটা 5 মাস ধরে অ্যাক্টিভ নেই। তাই ভুবন বাম তার ইউটিউব চ্যানেলে স্ট্যান্ড উইথ সোনম স্যারের কোনো আপডেট দেয়নি, কিন্তু ইনস্টাগ্রামে ভুবন বাম অ্যাক্টিভ আছে, তাই ইনস্টাগ্রামে সে এটা পোস্ট করেছে। ঠিক আছে, এবার আসি আশিস চঞ্চলানি, যার লাস্ট ভিডিও এসেছিল 4 মাস আগে। তার মানে এও ইউটিউবে অ্যাক্টিভ নেই, কিন্তু ইনস্টাগ্রামে অ্যাক্টিভ আছে, তাই এ পোস্ট করেছে ইনস্টাগ্রামে। ঠিক আছে, এবার আসি ক্যারি মিনাটি, যে কিন্তু 1 মাস আগে ইউটিউবে ভিডিও আপলোড করেছিল। তার মানে ক্যারি মিনাটি ইউটিউবে অ্যাক্টিভ আছে, তাই এ পোস্ট করেছে ইউটিউবে। এবার আমি এই বড় বড় ক্রিয়েটারদের উদাহরণ দিয়ে কি বোঝাতে চাইছি, এরকম অনেক বড় বড় ক্রিয়েটার আছে যাদেরকে মাঙ্কি এন্টারটেনমেন্ট বলে একটা এজেন্সি থেকে মেল আসে। কি মেল আসে? যে স্ট্যান্ড উইথ সোনম ওয়াংচুক বলে এরকম একটা ক্যাম্পেইন চালানো হচ্ছে এবং সেই ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে, একটা রিল আর একটা স্টোরি পোস্ট করার জন্য 50,000 টাকা দেওয়া হবে। আমার কাছে এরকম হাজারো প্রুফ আছে যেখানে এমন ইনফ্লুয়েন্সার আছে যাদের এইরকম ডিবেটিং কোনো কন্টেন্টই নয়, তারা ট্রেডিং এবং পয়সা কামাবে কিভাবে এরকম টাইপের কন্টেন্ট বানায়, কিন্তু হঠাৎ করে তাদের পেজটা দেখবে অন্যরকম পেজে এখন দেখাচ্ছে। এবার দেখো, বড় বড় ক্রিয়েটাররা কিছু পোস্ট করলে তাদেরকে অনুসরণ করে তাদের ফলোয়ার্সরা। তাহলে কি হলো, ওই বড় বড় ক্রিয়েটারদেরকে টাকা দিলেই তাদের ফলোয়ার্সরা এমনিতে ওই ক্যাম্পেইনটাকে রান করাবে এবং ফ্রিতে অনেক বড় একটা ক্যাম্পেইন রান করানো যাবে। आज हिंदुस्तान में आप मेड इन इंडिया की बात करते रहते हो, मेड इन इंडिया हो ही नहीं सकता। आज we are privileged to hear you. I'm privileged to have your blessings. Entire team of Skyroad, entire India is really proud of your initiative to start the space program, open it up to private sector. First time probably a private company have built and successfully reached an orbit in the first attempt. Thanks a lot. It's happening from India, and this is a 100% designed in India rocket, 100% manufactured in India. And I think thanks to entire team Skyroad, whose average age is just 28 years. समय था जब मैं आत्मनिर्भर भारत की बात करता था, तो ना समझी में लोग उसकी मजाक उड़ाते थे, लेकिन आज आपने सिद्ध कर दिया कि हम इस क्षेत्र में भी आत्मनिर्भर बनने में समर्थ हैं, और आपने उस समर्थन को दिखाया है। और मैं पक्का मानता हूं कि अब सबूत हमारे सामने है, साक्ष्य हमारे सामने है, और ये आपकी टीम ने करके दिखाया है।
इफ यू आर सीरियस अबाउट इंडिया, संसद चलो नहीं, संसद चलने दो।